আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। আইসিইউতে চিকিৎসা চলছে বেগম জিয়ার। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। যে কোনো প্রয়োজনেও নেওয়াও হতে পারে বিদেশে। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপি। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। খেলাফির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং ৯ আর্থিক প্রতিষ্ঠান। টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণা করবেন সিইসি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন সিইসি। ইসির গ্যাজেটেই হবে ভোটের তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। রাষ্ট্রপতি সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এ নির্দেশ দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ, তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন
এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান, এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভার কেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মতো কোনো দল দেশ গড়ার পরিকল্পনা দিতে পারেনি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আগামী ভোট যুদ্ধে ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষা করতে হবে। স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি বিএনপির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ৪র্থ দিনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের অন্যতম প্রায়োরিটি স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। দেশ গড়ার ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের তর্ক বিতর্কে শুধু জনগণই নয়, তিনি নিজেও বিরক্ত। দেশ রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ যে তর্ক বিতর্ক, কথা, ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্তি লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং
সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এর আগে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে সচিবালয়ে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে প্রার্থী হলেও কোন দল থেকে অংশ নেবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন এই দুই উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের দপ্তরের দায়িত্ব কারা পাবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন আসন বা কোন দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমে যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। একই বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর চলতি বছরের 26 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মাহফুজ আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানান, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া। আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয়, ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। রংপুর 4 আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা 18-তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 সারোয়ার তুষার, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। কোন ধরনের অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নে জরুরি।
রাজধানীতে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে ৩ উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করেন তারা। প্রত্যাশা করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও সুইজারল্যান্ডের রাজনৈতিক বিভাগের প্রধান। তাদের প্রত্যাশা, নির্বাচিত সংসদ নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে সাংবিধানিক ভিত্তি দেবে। কার্যকর বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কেন্দ্রে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের নতুন অধ্যাদেশ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দেবে। বাংলাদেশি গভর্নমেন্ট, দ্য UNDP, সিভিল সোসাইটি মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতে সাম্প্রতিক যে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা জরুরি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপূর্ত ও পরিবেশ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। আগামী রাজনৈতিক নেতৃত্ব দেশটাকে কিভাবে পরিচালিত করে তার উপর অনেক কিছুই নির্ভর করবে, কিন্তু আগামী রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আমি মনে করি বাক স্বাধীনতার যেই ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি, আগামী রাজনৈতিক নেতৃত্ব আনচ্যালেঞ্জড কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কাজ করে ফেলবে, সেই সুযোগটা সকলের জন্যই সীমিত হয়ে আসছে। দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো, না হলে আগামী সরকারের উপরে থাকবে। একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট, দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট, যার আওতায় সাংবাদিকরা রয়েছেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আমরা যখন আপনার রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, দুইটা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। বক্তারা বলেন, সরকার আইন করলেও প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা করা কঠিন হবে। চূড়ান্তকরণের দিকে এগিয়ে যাই। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 13 বছর পর ডিসেম্বরে চালু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। সপ্তাহে চলবে 3টি। দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর নির্ভর করছে সাফল্য, মত অর্থনীতিবিদদের। মানবাধিকার ইস্যুতে কোনো বিদেশি নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, গোয়েন্দা সংস্থা DGFI এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে বাংলাদেশের কিছু করার নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। 24শে জুলাই অভ্যুত্থানের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পরে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় রিপোর্ট। ওই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, DGFI এর মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। আর র্যাব প্রসঙ্গে বলেন, যথেষ্ট উন্নতি করেছে সংস্থাটি। র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি, কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এইভাবে লঙ্ঘিত না হয়তো, যেন গুম না হয়তো, যেন বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। DGFI এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাপনে রাজি হতে হবে ভারতকে, আর বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে, তাকে রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি।
এটাও তো আমার কিছু করার নেই, বা বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ভুল তথ্যের কারণে ভিসা দিচ্ছে না অনেক দেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এমনকি যে বিদেশি আইনজীবী নিয়োগ চান আনিসুল হক ও সালমান এফ রহমান। যুক্তরাজ্য থেকে 2 জন আইনজীবী আনতে ট্রাইব্যুনালে আলাদা 2টি আবেদন করেন তারা। চিফ প্রসিকিউটর বলেছেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে সেটি আইনি শর্ত সাপেক্ষে। এদিকে আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল ও সালমানকে। তাদের পক্ষে যুক্তরাজ্য থেকে 2 জন আইনজীবী আনার আবেদন করা হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা, লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর উপস্থিত না থাকায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও তার বিচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন 24 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এ মামলায় আহমেদ আকবর সোবহানের 2 ছেলে সহ 16 জনকে আসামি করা হয়েছে। দুদক জানায়, বসুন্ধরা গ্রুপভুক্ত প্রতিষ্ঠানকে আলাদা দেখিয়ে একক সীমা অতিক্রম করে ঋণ দেয়া হয়। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের মাধ্যমে 4.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 60 রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তা সহ 124 জনের বিরুদ্ধে পৃথক 60টি মামলা করেছে দুদক। তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংককে বাঁচিয়ে রাখা হলেও খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং নয় আর্থিক প্রতিষ্ঠান। এখানেও ব্যাংকের মতোই অবসায়ন প্রক্রিয়া অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জমানো টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো তহবিল গঠন করে সচল রাখা যায় কিনা তা আবারও ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। টিউশনির টাকা, বাবার রেখে যাওয়া অর্থ, মা ও ভাইয়ের সঞ্চয়, লাভের আশায় সব মিলিয়ে প্রায় 7 লাখ টাকা আভিভা ফাইন্যান্সে বিনিয়োগ করেন গাজীপুরের বাসিন্দা সৈকত দাস। জানান, প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আসায় নিজের জমানো টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে খালি হাতে। এই টাকা ব্যতীত আমাদের অন্য কোনো টাকা পয়সা নেই এবং এই 1 বছর ধরে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। এখন যদি এই ফাইন্যান্সগুলো যদি দেউলিয়া ঘোষণা করা হয় এবং আমাদের যদি কোনো প্রকার টাকা পয়সা আমাদের যদি না দেওয়া হয়, তাহলে মূলত কথাটা সত্যি বলা হচ্ছে, যেটা আত্মহত্যা করার ব্যতীত মানুষের কোনো উপায় থাকবে না। শুধু সৈকত নয়, এমন বহু মানুষ বিপাকে পড়েছেন খেলাপি ঋণ, জালিয়াতি ও দুর্নীতির কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে। কোম্পানির কাছে যাই, আর লাস্ট যেটা আমাকে বলছে, মানে থ্রেড স্বরূপ, সেটা আমাকে বলতেছে যে আপনি একজন উপদেষ্টা, আপনি একজন সচিব, এমপি বা আপনি হচ্ছে একজন এসপি,
তাহলে আমরা টাকা দিয়ে দিব, আমরা যদি প্রেশার ক্রিয়েট করেন আমরা টাকা দিয়ে দিব। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো জমাই তো আমরা কিছু একটা করার স্বপ্ন দেখি, তো এই স্বপ্নটা তো আমাদের অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। এই অবস্থায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 9টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গত বছর ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের 35টি প্রতিষ্ঠানে 25,089 কোটি টাকা খেলাপি ঋণ ছিল। তার 52%ই ওই 9টি প্রতিষ্ঠানের। তবে এমন কঠোর সিদ্ধান্তেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইগুলো যাদের অবস্থা খুবই খারাপ, তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেগুলো অবসান হবে। কিন্তু অবসানের যে বিভিন্ন ধাপ রয়েছে, যেমন এখানে যারা আমানতকারীতে আছে তাদেরকে কিভাবে তাদের আমানতের ফেরত দেওয়া হবে। ব্যাংকের ক্ষেত্রে যে 5টি ব্যাংক যেগুলো মার্চ হলো, সেখানে তো আমরা কোনো লোকবল ছাঁটাইয়ের ইস্যু আসেনি, কিন্তু অবসান যখন হবে তখন তো লোকবল ছাঁটাই শব্দটাই থাকবে না, দ্যাট ইজ প্রতিষ্ঠানই থাকছে না। প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণের কি হবে, আর কিভাবেই বা ফেরত দেওয়া হবে আমানতকারীদের অর্থ? এমন তথ্য তুলে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলোকে যেভাবে আবার শক্তিশালী করা হচ্ছে, তখন দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এসব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কোনো সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদেরকে একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে আসলে আপনার বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও, তোমরা যদি না পারো ইউ মাস্ট কুইট। 5টা ব্যাংকে মার্জার করার জন্য বাংলাদেশ ব্যাংক 30,000 কোটি টাকা নতুন করে ক্যাপিটাল দিচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক সব বেল আউট করবেন? গ্রাহকরা ডেফিনেটলি তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পারলে ওদের বিরুদ্ধে কেস করবে। তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি আর্থিক প্রতিষ্ঠানের 49,643 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে 3,627 কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে 1,465 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। Thai Aluminium. The better is now the best. প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, 5 ব্যাংককে এক ছাতার নিচে আনা জটিল প্রক্রিয়া হলেও দ্রুত বেগে কাজ চলছে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান জানান তিনি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলেও সবার উদ্বেগ, এখনও ব্যাংকের টাকা মিলছে না আমানতের। স্বাভাবিক লেনদেনেও আছে স্থবিরতা। এরই মধ্যে সরকারের বরাদ্দ 20,000 কোটি টাকা পেয়েছে ব্যাংকটি। তবে ব্যাংক পরিচালনায় এখনও পায়নি নতুন কর্মকর্তা। ফলে 5 ব্যাংকের প্রশাসকদের সাথেই বৈঠকে বসছেন নতুন চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। আজ বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে তিনি জানান, 5 ব্যাংককে একই ছাতার নিচে নিয়ে আসা জটিল প্রক্রিয়া। অডিটের মাধ্যমে ঋণ গ্রহণকারী ও আমানতকারী শ্রেণীকরণ, ব্যাংকের মূলধন ও ঘাটতি নিরূপণ করে সব আমানতকারীদের স্বার্থের হিসেব করা জটিল প্রক্রিয়া। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কতগুলো বিষয়, অ্যাকাউন্টিং এটা ওটা সব জিনিসগুলো, ইভেন অডিটিং, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে। ডিজিটাল সিস্টেম 5টাকে কাস্টমাইজ করে একটাই নিয়ে আসা, এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এই দ্রুত দেওয়ার জন্য একটা মধ্যবর্তী একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান চেয়ারম্যানের। এছাড়া প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। আতঙ্কের কোনো বিষয় নেই, আতঙ্কটা আমরা পার হয়ে চলে আসছি। এখন আমরা আশা করি এখন আরো নিরাপদ এবং আমরা একটা ভালো দিনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা করছি 3 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আসছে সপ্তাহে নবগঠিত ব্যাংকের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। খুলনা শহরের অর্ধশতাধিক ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। বেশিরভাগই বসবাস করছে লোকজন। টানা সীমাবদ্ধতায় অপসারণ করতে পারছে না সিটি কর্তৃপক্ষ। 13 বছর বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রাথমিকভাবে ঢাকা করাচি রুটে সপ্তাহে 3টি ফ্লাইট চালবে। দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক আদান প্রদানের উপর এই রুটের সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক।
২৪ আগস্ট পরবর্তী সময় থেকে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ মন্ত্রীদের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। স্বাক্ষরিত হয়েছে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক। এরই ধারাবাহিকতায় প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা করাচির আকাশপথ। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অন্যদিকে ফ্লাই জিন্নাহ ও এয়ার সিয়াল নামের পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এই রাজনৈতিক সদিচ্ছাটা অর্থনৈতিক লাভের দিকে যাবে কিনা, এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যদি লাভটা না দেখে তাহলে তো তারা খুব একটা উৎসাহী হবে না, কারণ মোটামুটি যেসব আইটেমস আছে সেটা অনেকটা কম্পিটিটিভ। রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা টেকসই হওয়া বা ওটা বড় করার পিছনে যে জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো অর্থনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় কিনা। এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা এটাকে বৃহত্তর দক্ষিণ এশীয় প্রেক্ষাপটেও দেখতে পারি। আমাদের দক্ষিণ এশিয়ায় এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল এবং সেখানে আমরা যখন বাণিজ্য করি তখন বেশি সময় লাগে। এটার ফলে যোগাযোগ এবং মানুষের আসা যাওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাণিজ্য করতে পাকিস্তানের অনেক কোম্পানি এখন আগ্রহী বলে জানান অর্থ উপদেষ্টা। আবার আমাদের তো জিও সেদিন বললো, জিও আবার আসতে চায়, জেনারেল ইলেকট্রনিক্স সবচেয়ে ফেমাস হিসেবে বাংলাদেশের প্রথম, ইভেন পাকিস্তান আমাদের প্রথম ইলেকট্রনিক জেনারেটর ফার্ম তো জিই, তো ওরাই তো শুরু করে, ওরা আবার নতুন করে আবার বলছে আমরা। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে 2012 সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এই আকাশপথ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 16 ডিসেম্বর NEIR চালু হলেও অবৈধ মোবাইল ফোন বিক্রির জন্য 3 মাস অতিরিক্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা, যেন তারা মজুদ বা আমদানি প্রক্রিয়ায় থাকা মোবাইল ফোন বিক্রি করতে পারেন। তবে সিদ্ধান্ত না মেনে কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ দোকানিরা। NEIR সিস্টেম সংস্কারের দাবিতে রাস্তা বন্ধ করে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ঘেরাও, এরপর দফায় দফায় চলে বৈঠক। এত কিছুর পরেও পূর্ব ঘোষিত সময় অর্থাৎ 16 ডিসেম্বর থেকেই NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। তবে ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে আরও 3 মাস অর্থাৎ মার্চ পর্যন্ত অবৈধ মোবাইল ফোন বিক্রির সুযোগ দিচ্ছে সরকার। বুধবার বিকেলে সচিবালয়ে মোবাইল উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৈঠক শেষে মোবাইল ব্যবসায়ীরা জানান, মার্চ পর্যন্ত দেশে মজুদ থাকা আনঅফিসিয়াল ফোন গ্রাহকরা কিনলে তা বন্ধ হবে না। এই 3 মাসের ভিতরেও যে আমদানিটা আসবে এই ডিভাইসগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন নিয়ে নেবে। তবে এই গ্রেস পিরিয়ডের পরে যদি কোনো ডিভাইস অ্যাক্টিভেশন হয় সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রয়োজন হবে। তবে মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে। আমরা লাইসেন্স করতে এবং ইম্পোর্ট করতে যে প্রক্রিয়াটা, এটা করতেও 3 মাস 4 মাস লেগে যায়। আমরা 6 মাস নিয়ে অনেক দস্তাদস্তি করছি, যেহেতু উনি বলতেছে আমাদের হাতেও টাইম নেই। নেতারা সরকারের সিদ্ধান্ত মানলেও সন্ধ্যা থেকে রাজধানীর কারওয়ান বাজার অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দোকানিরা। সৃষ্টি হয় যানজট। ওনাদের কাছে যেটা পাস করছে সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তারা চাপে পড়ে মানছে, কিন্তু আমরা তো চাপে পড়ে মানি নাই, আমরা তো রাজপথে আছি। 2 ঘন্টার সড়ক অবরোধ বিক্ষোভ শেষে রাত 8টার দিকে দাবির বিষয়ে কোনো ঘোষণা ছাড়াই চলে যান বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আমদানি মূল্য 42 টাকা হলেও চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 117 থেকে 118 টাকায়। 2.5 গুণেরও বেশি দামে পণ্যটি বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে সতর্কের সঙ্গে জরিমানা করা হয় 90,000 টাকা। আমদানির পরও লাগামহীন পেঁয়াজের বাজার তদারকিতে বুধবার দুপুরে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানি মূল্য 42 টাকা হলেও 117 থেকে 118 টাকায় পেঁয়াজ বিক্রির সত্যতা পায় সংস্থাটি।
আমদানিকারকের কাছ থেকে পেঁয়াজ কেনার ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় সততা বাণিজ্যালয় ও মেসার্স গ্রামীণ নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯০,০০০ টাকা জরিমানার সঙ্গে সতর্ক করা হয়। যারা এই পণ্যটা সাপ্লাই দিয়েছে সেখানে তাদেরও দায় আছে বলে মনে হচ্ছে। আর এরপরে ইম্পোর্টার কোনো যাদের কাছে পরবর্তীতে বিক্রি করেছে তারা কেন ডকুমেন্ট সরবরাহ করেনি, বা যারা ইম্পোর্টার থেকে কিনেছে তারা কেন ডকুমেন্ট নেয়নি। তবে কারসাজির অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা দাবি করেন তারা পেঁয়াজ বিক্রি করেন কমিশনে, দাম নির্ধারণ করে দেয় আমদানিকারকরা। সমিতির রেট আছে 70 পয়সা কমিশন, আমরা শুধু কমিশনের মালিক, আমাদের আর কোনো কিছু করার নেই। আমাদের যাই বেঁচে তা খাতায় লেখা থাকে কেন? ওনাদেরকে আমরা বলবো ভাই আমরা রেটটা রেখে দেন, আপনার ডকুমেন্ট দেন, যদি না দিতে পারেন আমরা মাল নামাবো না, মাল বিক্রি করবো না। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ 115 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 117 টাকায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনা শহরে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। সম্প্রতি অর্ধশতাধিক ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তবে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস করছে সাধারণ মানুষ। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আর এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কচিত ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। সম্প্রতি খুলনার বড়বাজার এলাকায় ভৈরব নদীর পাড়ে বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ একটি ভবনের রেলিং ধসে পড়ে। আরও কয়েকটি ভবনের একই চিত্র নগরীর হেলাতলা মোড় এলাকায়। ভবনগুলোতে রয়েছে পরিত্যক্ত অথবা ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড। তারপরও এমন বহু ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে, নগরীতে 60টির বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছু ভবন ফাঁকা থাকলেও বেশিরভাগে মানুষ বসবাস করছে। এর মধ্যে জেলা প্রশাসনের মালিকানাধীন ভবনের সংখ্যাই বেশি। এছাড়া সরকারি দফতর ও কোয়ার্টার, বেসরকারি কার্যালয় এবং ব্যক্তিগত বাড়িও রয়েছে। পুরনো অনেক বিল্ডিং, যে বিল্ডিংগুলো অনেক ঝুঁকিপূর্ণ, ভূমিকম্প হয়তো পড়ে যেতে পারে। বড় আকারে 8 নম্বর 10 নম্বর ঝড় এলে পারে তো বাড়িগুলো ভেঙে যাওয়ার মতো এরকমের পরিস্থিতি। অ্যাক্সিডেন্টে তো অনেক লোক মারা যাবে, অনেক লোক থাকবে না, আশেপাশে সবার ক্ষতি। বিল্ডিং আজ ভাঙবো না কাল ভাঙবো এরকম একটা শোনা যায়। প্রত্যেকবারই বছরে একবার বলে যে বিল্ডিং ভাঙা হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, আইন অনুযায়ী পরিত্যক্ত ভবন অপসারণ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি। আমরা ভবনগুলো চিহ্নিত করব, চিহ্নিত করে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নিব। কন্ডেমনেশন কমিটির মিটিং হয়ে গেছে, কন্ডেমনেশন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তা আমরা দ্রুতই ওইটা অপসারণ করব। শুধু পুরাতন ভবন নয়, নতুন অনেক ভবনেই মানা হচ্ছে না ভূমিকম্প সহনশীল নকশা। এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। আশা করি আমরা আমাদের এই নতুন নিয়োগ জনবল নিয়োগ হইলে সেক্ষেত্রে আমাদের এই তদারকি সমস্যা থাকবে না। আরও ভালো দেখভাল করা, আরও ভালো উন্নতভাবে এগুলো করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে খুলনা মহানগরী এলাকায় ছোট বড় 50,000-এর বেশি ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নিরাপদ নকশা বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত তালিকা হালনাগাদ, নিয়মিত তদারকি সহ সাধারণ মানুষকে সচেতন করতে পারলেই মানুষ আরও নিরাপদে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় একটি বাসা থেকে শিউলি বেগম নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর ট্যাঙ্ক রোড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বামী কয়েকদিন আগে গ্রামে চলে যাওয়ায় বাসায় মা ছেলে দুজনেই ছিলেন। সকালে মায়ের ফোন বন্ধ পেয়ে বাসায় গিয়ে দরজায় তালা ঝুলতে দেখেন নিহতের বড় মেয়ে। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মাকে। এ সময় ঘরে থাকা 6,75,000 টাকাও খুঁজে পাচ্ছেন না বলেও জানান পরিবারের সদস্যরা। ঘটনার পরেই ছেলে রিয়াদ পলাতক রয়েছে। ওর জুতো আছে, মার জুতো আছে, তাহলে ও গেল কই? পরে সেকেন্ড ওই আমার হাজবেন্ড গেছে যে সিসি ক্যামেরা আছে, সিসি ফুটেজটা টাইনে দেখে যে ও সকাল 7:50 বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। পুরো মাথার মাঝখানেই বড় আঘাত আছে, শিলপাটা, বা ধারণা করা হচ্ছে শিলপাটার এটা দিয়ে মারা হয়েছে। এই ক্রাইম সিনে যেসব আলামত পাওয়া যায় সেই বিষয়গুলো যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে পরবর্তীতে এই বিষয়ে আমরা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারি। টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছেন। বুধবার রাতে ঘাটাইল উপজেলার প্যাচার আটা এলাকা
এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 8:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের প্যাচার আটা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনেই ঘটনাস্থলে নিহত হন। আহত আরেকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীতে পরিত্যক্ত গভীর নলকূপের মুখ খোলা পাইপে এখনও আটকে আছে 2 বছরের শিশু সাজ্জাদ। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে প্রায় 30 ফুট গভীর পাইপে পড়ে যায় শিশুটি। দীর্ঘদিন ধরে গভীর নলকূপের পাইপ খোলা রাখায় বরেন্দ্র কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান, উদ্বেগ উৎকণ্ঠা, যেন শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। আদরের সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা ও পরিবারের সদস্যরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। বুধবার দুপুর 1টার দিকে রাজশাহীর তানোরের কোয়েলহাট এলাকায় বাড়ির পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এক পর্যায়ে পড়ে যায় গভীর নলকূপের পাইপের ভেতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পাইপের ভেতর বিশেষভাবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এক্সকেভেটর দিয়ে মাটি সরিয়ে গভীরে প্রবেশের চেষ্টা। তবে গভীর নলকূপের 35 ফুটের অধিক গভীরতায় পৌঁছাতে হিমশিম ফায়ার সার্ভিসের। দীর্ঘ সময় পরও উদ্ধার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। মাও ওখানে ছিল, ওরাও ধরেছিল, ওই খাদের মধ্যে লাড়া টাড়া আসলো, বাচ্চাটা ওখানে গেদার পড়ে গেছে। এভাবেই হোক চেষ্টা করে উদ্ধার করতে হবে, না হলে তো বাচ্চাটা তো মারা যাবে। ফায়ার সার্ভিস বলছে সরু নলকূপের গভীরে পৌঁছানো কষ্টকর, তবুও শিশুটিকে জীবিত উদ্ধারে করছেন সর্বাত্মক চেষ্টা। প্রায় 4-5 ঘন্টা কাজ করার পর এখন 25 ফিট পর্যন্ত খনন করেছে। আমি আশা করি আরো 15 ফিট অর্থাৎ প্রায় 40 ফিট গভীরে গেলে আমরা ভিকটিমের দেখা পাবো। শিশু সাজ্জাদ উদ্ধার হওয়া মাত্রই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। মেডিকেল টিমও চলে এসেছে অ্যাম্বুলেন্স সহ, যেন বাচ্চাটাকে উদ্ধার করতে পারলে বের করলে সাথে সাথে যেন তার যে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন আমরা যেন সেটা সাথে সাথে দিতে পারি। যদি এখানে কোনো আইনের বার্তায় যদি কেউ করে থেকে থাকে তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। স্থানীয়রা জানান সেচ কাজের জন্য বসানো হলেও গত 1 বছর ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছিল গভীর নলকূপের জায়গাটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খনন কাজ চলছে, খনন যন্ত্র চলছে এবং সারা রাতভর এই খনন যন্ত্র, খনন কাজ সব চলছে। গতকাল দুপুর 2:30টার পর থেকে ফায়ার সার্ভিস এই উদ্ধার কাজ শুরু করেছে। এখন যে 6:30 বাজে প্রায়, অর্থাৎ প্রায় 16 ঘন্টা। এই 16 ঘন্টায় এখন পর্যন্ত 2 বছরের শিশু যে সাজিদ, তার উদ্ধার সম্পন্ন হয়নি এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন এবং তারা আশাবাদী। তবে সাজিদ যে ছোট গর্তটিতে পড়েছেন সেই ছোট গর্তটিতে এখনো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে রাতভর তারা ক্যামেরা দিয়ে চেষ্টা করেছেন শিশু সাজিদকে আসলে দেখা যায় কিনা বা তার উপস্থিতি বোঝা যায় কিনা, তবে সেটি ভোর রাতের পর থেকে এখন আর বোঝা যাচ্ছে না। আর আমরা যেটি দেখেছি যে ছোট গর্ত 8 ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তের মধ্যে আসলে গতকাল দুপুরে মায়ের সাথে যাওয়ার সময় সাজিদ গর্তে পড়ে যান। এরপর থেকে কিন্তু উদ্ধার অভিযান 2:30টার দিকে শুরু হয়। সেই উদ্ধার কাজ চলছে। এর পাশে ফায়ার সার্ভিস একটি বড় গর্ত করেছেন এবং সেই বড় গর্তটি সারা রাতভর করা হয়েছে। ফায়ার সার্ভিসের হিসেবে 35 ফুট নিচ পর্যন্ত যেতে পেরেছেন এবং ফায়ার সার্ভিস যেটি বারবার বলছিলেন যে ছোট যে গর্তে সাজিদ পড়েছেন সেই গর্তে যাতে কোনো রকম মাটি না পড়ে সেই কারণে তারা পাশে একটি বড় গর্ত করেছেন এবং সেই গর্ত থেকে একটি সুড়ঙ্গ করে সাজিদকে তারা নিরাপদে উদ্ধার করতে চান এবং সেই প্রচেষ্টায় এখনো রয়েছেন। আমরা যেটি দেখেছি যে পাশে যে বড় গর্ত সেই গর্তটি 35 ফুট করা হয়েছে। এখন তারা যেটি করছেন যে ছোট গর্ত অর্থাৎ সাজিদের যেখানে অবস্থান সেখানে তারা একটি সুড়ঙ্গ করার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে খনন যন্ত্র দিয়ে সেই সুড়ঙ্গের কাজ করছেন। সেখানে ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন এবং তারা যেটি বলছেন তারা চেষ্টা করছেন যে সাজিদের উপস্থিতি ঠিক কোন
সেটি আসলে তারা বের করার চেষ্টা করছেন এবং সেই কাজের অংশ হিসেবে এই খনন কাজ চলছেন। এবং আমরা দেখেছি যে এখানে স্থানীয় যে মানুষজন তারা রয়েছে, তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যারা স্থানীয়রা রয়েছেন তাদের যে ভিড় সেটি তাদের উদ্ধার যে তৎপরতা সেটা কিছুটা ব্যাহত করেছে। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল দুপুরে সাজিদ তার মায়ের সাথে যাচ্ছিলেন এবং তার মায়ের আরো একটি বাচ্চা ছিল, যে বাচ্চাটি কোলে নিয়ে হাঁটছিলেন। সাজিদ তার হাত ধরে হাঁটছিলেন এবং আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে পুরোটাই খড় বিছানো ছিল। খড় বিছানোর কারণে এখানে যে আগে থেকে একটি বড় গর্ত রয়েছে সেটি সাজিদ কিংবা সাজিদের মা কেউ টের পাননি। তারা যখন যাচ্ছিলেন হঠাৎ করেই সাজিদের মা শুনতে পারেন তার বাচ্চা মা মা করে ডাকছে। যখন তিনি পিছন ফিরে দেখেন যে সাজিদ একটি গর্তের মধ্যে পড়ে গেছে। আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি যে এই যে পাচন্দর ইউনিয়ন এটি কিন্তু আসলে যে ভূগর্ভস্থ পানি সেটি পানির স্তর অনেক নিচে এবং এখানে কিন্তু কোনো ধরনের নলকূপ বসানো সেটি বেআইনি। এই জমির মালিক তিনি অনুমতি না নিয়ে কিছুদিন আগে এখানে একটি নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন এবং ৩৫ ফুট যাওয়ার পরে তিনি কোনো পানি পাননি। তারপরে সেই নলকূপ বসানোর কাজটি বন্ধ করেছিলেন এবং এরপরে গত বর্ষায় আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ৪ থেকে ৫ ফুট পানির নিচে ছিল এবং যখন সেই গর্তটি এই বর্ষার পর আরেকটু বড় হয় এবং এরপরে সেটি বন্ধ না করে তারপরে যে খড় সেই খড় বিছানো ছিল এবং সাজিদরা যখন যাচ্ছিলেন সেই গর্তটিতে পড়েন। আমরা বিএমডি এর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইখানে যে নলকূপ স্থাপনের কাজটি করা হয়েছিল সেটি বেআইনি, কোনো ধরনের অনুমতি ছিল না এবং তারা বলছেন যেহেতু তারা খনন করেছিলেন সেটি বন্ধের দায়িত্বও এই জমির মালিক ছিল, তিনিও আশা পালন করেনি এবং গতকাল অসাবধানতাবশত শিশু সাজিদ তার মায়ের সাথে যাওয়ার সময় এই গর্তে পড়েন এবং দুপুর ২:৩০ থেকে উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই উদ্ধার তৎপরতা রাতভর চলে। আমরা যেটি দেখেছি যে এখানে খনন যন্ত্র যেটি রয়েছে সেটি নিয়ে আসা হয় এবং একই সাথে বেশ কিছু যেটিকে বলা হয় পাওয়ার টিলার বা যেটি কৃষিকাজে ব্যবহৃত হয় সেই যন্ত্র দিয়ে মাটি সরানো হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মাটির স্তূপ এখানে তৈরি হয়েছে। এখানে ৩৫ ফুট গর্ত খোঁড়া হয়েছে এবং সেই গর্ত দিয়ে এখন আসলে সুড়ঙ্গ তৈরির যে কাজ সেটি করছেন। আমরা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা সুড়ঙ্গ তৈরির কাজটি করবেন এবং তারা যে ছোট গর্তটি রয়েছে এবং তারা যে বড় গর্ত খুঁড়ে একটি সুড়ঙ্গের মাধ্যমে সাজিদ যে ছোট গর্তে রয়েছে সেই গর্তে ঢোকার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ সময় লাগবে। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আশাবাদী এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সবাই যেন দোয়া করেন এবং তারা তাদের যে উদ্ধার প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শিশু সাজ্জাদকে উদ্ধারের কাজ এখনো চলছে, এ নিয়ে যুক্ত ছিলাম ঘটনাস্থলে। কাস্টমস হাউস হিসেবে প্রজ্ঞাপন জারির ২ মাসেও কার্যক্রম শুরু হয়নি সাতক্ষীরার ডোমরা বন্দরে। এখনও শূন্য কমিশনার পদ। ব্যবসায়ীরা বলছেন পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হলে বাড়বে আমদানি রপ্তানি। আর বন্দর কর্তৃপক্ষ বলছে আধুনিক ওয়্যারহাউস, ওপেন ইয়ার্ড, আলাদা ট্রাক টার্মিনাল সহ অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ১৯৯৬ সালে যাত্রা শুরু করে ভোমরা শুল্ক স্টেশন। চলতি বছরের ১৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। তবে প্রায় ২ মাসেও কোনো কর্মকর্তা নিয়োগ না হওয়ায় কাজের পরিধি বাড়ছে না। দিন দিন বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। পণ্য আমদানি বাড়লে সংকট সমাধান হবে বলে জানান তারা। কর্মসংস্থান কমে যাবে, কারো কর্ম থাকবে না, এখানে বলতে গেলে চলে। কিছু সংখ্যক মানুষের হয়তো কাজকর্ম থাকতে পারে। সামান্য গোটা কয়েক পাথর ঢোকে, যদি পাথর না আসে তাহলে আমাদের সবার রুটি রোজগারের সমস্যা হবে। আমাদের ভোমরা বাটারে কোনো খেয়ালই নেই, না বলে এরকম উন্নতি আছে, আমাদের কোনো উন্নতি নেই রাস্তাঘাটে। ব্যবসায়ীরা বলছেন পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হলে বাড়বে আমদানি রপ্তানি। এজন্য দ্রুত কমিশনার নিয়োগের দাবি তাদের। কমিশনার এবং অন্যান্য যে কর্মকর্তারা যদি এখানে যারা নিজের কাস্টমস হাউস বাস্তবায়ন হয় তাহলে আমাদের এখানে গাড়ির সংখ্যা বাড়বে। এখানে আমাদের প্রত্যেকেরই আপনার রুটি রুজি কর্মসংস্থানের সুযোগ হবে। 18 নভেম্বর 2025 সালে আমাদের জিও হয়ে যায় এবং কাস্টম নিয়োগ আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। বন্দর কর্তৃপক্ষ বলছে আধুনিক ওয়্যার হাউস, ওপেন ইয়ার্ড ও আলাদা ট্রাক টার্মিনাল সহ অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ঠিকাদার তার কাজ শুরু করতে পারবে এবং কাজ শুরু হলে
ওই দিন 1 থেকে 1.5 বছরের মধ্যে এখানে দৃশ্যমান অবকাঠামো আমরা দেখতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা বন্দরে 1 বছর আগেও প্রতিদিন 250 থেকে 300 ট্রাকে করে আমদানি পণ্য দেশে আসতো। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150 ট্রাকে। সময় সংবাদ, সাতক্ষীরা। হস্তান্তর জটিলতা, জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় 8 বছরেও চালু করা সম্ভব হয়নি মেহেরপুর নার্সিং কলেজ। স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এদিকে কবে নাগাদ প্রতিষ্ঠানটি চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। বেনিয়ামিনের তথ্য, ছবিতে রিপোর্ট। 2017 সালে নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় 2018 সালে। এরপর দফায় দফায় 7 বার সময় বৃদ্ধি, 8 বছরেও হস্তান্তর হয়নি প্রতিষ্ঠানটি। 2020 সালে কলেজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। অথচ নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের খবরে আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে, কাজ সম্পন্ন হলে আমাদের মেহেরপুর থেকে অনেক স্বাস্থ্যকর্মী বের হবে। এটা যদি চালু হয়, চালু হলে পরে এই নার্সের বিষয় নিয়ে আমাদের মেহেরপুর জেলার অনেক মানুষের উপকার হবে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারা অতি দ্রুত এই বিল্ডিংটি হ্যান্ডওভার করে স্ব প্রতিষ্ঠান হিসাবে চালু করার জন্য আমি বিশেষভাবে সবার কাছে অনুরোধ জানাচ্ছি। নার্সিং কলেজটি চালু হলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স, বাড়বে এলাকার স্বাস্থ্যসেবার মান, বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো অত শীঘ্রই বাস্তবায়ন করে আমাদের এই নার্সিং কলেজটা জোর দাবি জানায় যেন চালু করা হয়। এদিকে কাজ শেষ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গড়িমসিতে হস্তান্তর সম্ভব হচ্ছে না অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের। আর জনবল অনুমোদন না হওয়ায় হস্তান্তর জটিলতায় জেলা স্বাস্থ্য বিভাগ। ওনারা বলছে যে মাসটায় সময় লাগবে, তারপরে এখন আবার আমরা বলছি যে আমাদের এই কাজ শেষ, আমরা হ্যান্ড ওভার কাজটা করে নিয়ে নেন। পরে লাস্টে ওনারা বলতেছে আমাদের জনবল কম, আমরা চেষ্টা করতেছি যদি কতদিনের ভিতরে নেওয়া যায়। নার্সিং এন্ড মিডওয়াইফ অধিদপ্তর পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এইসব তৈরির বিষয়ে। তো এইটুকুই ছিল আমার কাছে তথ্য। তার পরবর্তীতে কি অবস্থা আছে সেগুলি এখন আমি আপডেট পাইনি বা আমার কাছে এরকম কোনো তথ্য আর নাই। 180 আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 39 কোটি 60 লাখ টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রং তুলির কাজ। জাতীয় স্মৃতিসৌধ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মহান বিজয় দিবসের 54তম বর্ষপূর্তি উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর। হাতে রয়েছে আর 5টি দিন বাকি। এর মধ্যে কিন্তু বিভিন্নভাবেই শেষ মুহূর্তের কাজ এবং সম্পূর্ণ রং তুলির আচর এবং ফুলে ফুলে সজ্জিত হয়েছে সাভার সৌধ চত্বর। যদি জানিয়ে রাখতে চাই যে মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত যে চত্বর রয়েছে সেই চত্বরের দুপাশে কিন্তু বাহারি রঙিন ফুলে সজ্জিত করা হয়েছে। একই সাথে কিন্তু রং তুলির আচরে যে পায়ে চলার হেরিংবন পথ রয়েছে সেখানে কিন্তু সাদা শুভ্র আভায় পবিত্র করে তোলা হয়েছে পুরো চত্বরকে। আমরা জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে 84 একর জমির উপর এই সৌধ চত্বর অবস্থিত, যেখানে রয়েছে লেক, হেলিপ্যাড, রয়েছে স্মৃতিস্তম্ভ এবং একই সাথে রয়েছে কিন্তু শহীদ বেদি, পুকুর এবং বিভিন্ন ধরনের বৃক্ষরাজি। সব মিলিয়ে কিন্তু সাভার সৌধ চত্বর কিন্তু এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। বিজয় দিবসের যে 54তম বর্ষপূর্তি উপলক্ষে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার জন্য দীর্ঘ 1 মাস কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয় এবং একই সাথে কিন্তু সে সময় পরিচ্ছন্নতা কর্মীরা ধুয়ে মুছে এবং রং তুলির আচরে সৌধ চত্বরকে বিজয় দিবসের উদযাপনের উপলক্ষে প্রস্তুত সম্পন্ন করে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। যিনি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অর্থাৎ স্মৃতিসৌধের দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছে প্রকৌশলী আনোয়ার হোসেন, তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এই বিজয় দিবস উপলক্ষে কি কি প্রস্তুতি সম্পন্ন করেছেন সংক্ষেপে একটু বলেন। আমরা বিজয় দিবস উপলক্ষে পুরো স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করেছি, রং তুলি কাজ করেছি, লেক সংস্কার করেছি, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং অন্যান্য সকল কার্যকলাপ ইতিমধ্যে সম্পন্ন করেছি। ধন্যবাদ।
শুনলেন যে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয়ের অধিদপ্তরের কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন গ্রাউন্ডে ফুলে ফুলে সজ্জিত করে তোলা হয়েছে সৌধ চত্বর। একই সাথে জানিয়ে রাখতে চাই যে শহীদ মিনারের যে 7টি স্তম্ভ রয়েছে, একটি সেই স্তম্ভকে ঘেঁষে মজে এবং সাদা শুভ্র ধূসর করে ঝকঝকে করে তোলা হয়েছে। আপনারা জানেন যে 54তম মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু লাখো লাখো মানুষের ঢল নামবে এই সৌধ চত্বরে, এবং সেই দিক থেকে কিন্তু সৌধ মিনারের চারদিকে যে লেক রয়েছে সেই লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে। একই সাথে কিন্তু সাজিয়ে রঙিন এবং বর্ণিল করে তোলা হয়েছে সৌধ চত্বর সহ সমগ্র এলাকা। একই সাথে কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ নিরাপত্তা ব্যবস্থার কথাও গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে স্মৃতিসৌধ চত্বরকে ঘিরে রেখেছেন এবং সকল ধরনের তথ্য সংগ্রহ করছেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল মহান বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম সাভার স্মৃতিসৌধের সামনে থেকে। বিজয় দিবস ইংরেজি নববর্ষকে সামনে রেখে জমতে শুরু করেছে যশোরের গদখালি ফুলবাজার। নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন ফুলচাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে গদখালি ফুলবাজারে আছেন সহকর্মী জুয়েল মৃধা, যুক্ত হচ্ছে সেখানে। প্রকৃত অর্থে কিন্তু যশোরের যে ফুলের বাজার, গদখালি ফুলের বাজার, সেটা খুব ভোর থেকেই জমে উঠেছে। প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতারা এখানে হাজির হয়েছেন, তাদের ফুলের পসরা নিয়ে সাজিয়ে বসেছেন। মূলত মৌসুম কেন্দ্রিক যে বেচা কিনা ফুলের, সেই মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় 1 মাস ধরেই এই ফুলের মৌসুম চলছে এবং আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 1 মাস ধরেই ফুলের দাম পাচ্ছেন, ভালো দাম পাচ্ছেন তারা। গত 1 মাস ধরে গোলাপ ফুল বিক্রি হচ্ছে প্রতি পিস 5 থেকে 6 টাকা দরে, এবং কালার গোলাপ ফুল, যেটা বিভিন্ন কালারের, লাল বাদে অন্যান্য কালারের যে গোলাপ ফুল, সেই গোলাপ ফুলগুলো 8 থেকে 10 টাকা পার পিস বিক্রি হচ্ছে পাইকারি। এর বাইরে রজনীগন্ধা বা ভুট্টা সেটি 6 থেকে 8 টাকা দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। গ্ল্যাডিওলাস বিক্রি হচ্ছে 6 টাকা থেকে 16 টাকা পর্যন্ত। মানভেদে আসলে দাম নির্ধারণ হচ্ছে যে এই ফুলের দাম কেমন হবে। এবং অন্য যে ফুলগুলো আছে, এখন গাঁদা ফুলের একটা সিজন, সামনে 16ই ডিসেম্বর রয়েছে। এই 16ই ডিসেম্বরকে ঘিরে গাঁদা ফুলের কিন্তু একটি ব্যাপক চাহিদা রয়েছে। আজকের বাজারে গাঁদা ফুল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা হাজার, এবং বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা, এইটা বিক্রি হচ্ছে 500 টাকা হাজার। আমরা কথা বলেছি চাষিদের সাথে। আজকের বাজারে জারবেরা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা দরে, এবং চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 টাকা পিস হিসাবে। এর বাইরে আজকের বাজারে কিন্তু ফুলের ডালি সাজানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, জিপসি ফুল, সেই ফুলটার আটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। আমরা চাষিদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আগামী যে শনিবার, সেই শনিবারে এই বাজার আরও একটু চাঙ্গা হবে, কারণ সামনেই 16ই ডিসেম্বর রয়েছে এবং 1 জানুয়ারি নববর্ষ রয়েছে। এই সময় কিন্তু আসলে ফুলের দাম বাড়ে, এবং তারা আশা করছে যে এই সময় গোলাপ 8 থেকে 10 টাকা এবং অন্যান্য ফুল এর দামও কিন্তু ক্রমান্বয়ে বাড়বে, এবং এই দাম যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে তারা কিন্তু এবছর বেশ ভালো লাভ করতে পারবে বলে আশা করছে। যশোরের গদখালি ফুল বাজার থেকে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম যশোরের গদখালি ফুলবাজার থেকে। সাভার সেনানিবাসে 2 দিন ব্যাপী RV&F কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোরের প্রশিক্ষণ উইং ভবনে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান। এছাড়া সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। পরে প্রশিক্ষণ উইং ভবনের সামনে একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান।
খুলনায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নগরীর গল্লামারি এলাকায় পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অফিস। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠে অবৈধ দোকান তুলে দেওয়া হয়। একই সঙ্গে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চলমান স্বাভাবিক রাখতে সড়কে ইজি বাইক সহ ছোট যানবাহনের জন্য আলাদা একটি লেন চিহ্নিত করে দেওয়া হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিফ। নিখোঁজের 3 দিন পর চাঁপাইনবাবগঞ্জে চোরাচালানে জড়িত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার জঙ্গিপুর বাইজিতপুর এলাকার ভাগীরথী নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করেন। পরে নিহতের লাশ পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এর আগে 7 ডিসেম্বর রাতে চোরাচালান করতে তছির আলী সহ কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ এর ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসলেও নিখোঁজ ছিল তসির আলী। পরে সীমান্তে শূন্যরেখা থেকে 7 কিলোমিটার ভারতের অভ্যন্তরে তসির আলীর মরদেহটি ভেসে ওঠে। পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর হবে বলে জানিয়েছে বিজিবি। মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতির ঘটনায় পুলিশ ও সাংবাদিক সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 95 ভরি স্বর্ণ ও 13.5 লাখ টাকা। পুলিশ জানায় গত 7 ডিসেম্বর স্বর্ণ ব্যবসায়ী 2 ভাইকে পুলিশ পরিচয়ে বাস থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ডাকাতরা। মারধর করে তাদের সাথে থাকা 145 ভরি স্বর্ণালংকার, 2টি মোবাইল ফোন লুট করে নেয় তারা। পরে তাদের গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে চলে যায়। এই ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার কাফরুলের একটি বাসা থেকে মাইক্রোবাসের চালক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে একই ভবনের 3য় তলা থেকে সাব ইন্সপেক্টর আখতারুজ্জামান মুন্সিকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর থেকে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি রমজান ও মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয় রমজান আলী সহ আরও একজনকে। রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জামাত ইসলামী শ্রমিক সংগঠনের এক কর্মীর মৃত্যু হয়েছে। নগরীর আলিমগঞ্জ পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নিহত শান্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার কর্মী ছিলেন। জমি জমা ও টাকা নিয়ে বিরোধের জড়ায় বসুয়া এলাকার নয়নের সঙ্গে পরে নয়নসহ কয়েকজন শান্তর শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ শহরের সিটি পার্কের লেক থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায় শহরের দেওভোগ এলাকার সিটি পার্কের লেকে রিপন সর্দার প্রতিদিন বড়শি নিয়ে মাছ ধরতেন। বুধবারও তাকে স্থানীয়রা মাছ ধরতে দেখেন। তাদের ধারণা মাছ ধরার সময় পা পিছলে লেকের পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট বোঝাই 2টি ট্রলার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 22 জনকে। নৌবাহিনী জানায় গোপন খবর পেয়ে ভোরে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনে অভিযান চালানো হয়। এ সময় 2টি ট্রলার নৌবাহিনী দেখে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলার 2টিকে থামানোর পর সেখান থেকে জব্দ করা হয় 1500 বস্তা বাংলাদেশি সিমেন্ট। আটক করা হয় চোরাচালানের সঙ্গে জড়িত 22 জনকে। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। বগুড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ 26,000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। র্যাব জানায় শহরের কালীতলা এলাকায় নামবিহীন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউন থেকে একটি ট্রাকে বিক্রির জন্য নেয়া 26,000 কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক করা হয় গোডাউনের ব্যবস্থাপক হিলালুজ্জামান সহ 3 জনকে।
পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, জরিমানা করা হয় 2 লাখ টাকা। এর আগেও এই গোডাউন থেকে 12,000 কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছিল ডিবি পুলিশ। দিনাজপুরে কান্তজির মন্দিরে দীপাবলি উৎসব পালিত হয়েছে। দীপাবলি উৎসব ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় এর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এ সময় হাজারো প্রদীপ ও বিভিন্ন আলোকসজ্জা দিয়ে টেরাকোটা সমৃদ্ধ উপমহাদেশের পুরাকীর্তির নিদর্শন কান্তজীয় মন্দির সাজানো হয়। নাচ প্রদর্শন করে দেশি বিদেশি অনেক শিল্পী। এমন আয়োজনে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন ভারতীয় সহকারী হাইকমিশনার। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান সাবেক সদস্যরা। লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির জন্য জরুরি একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেমিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাও কামনা করা হয়। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেমিনার। বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে এই আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন অবশ্যই হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে আয়োজিত তারেক রহমানের আদর্শ ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন বক্তারা। বেগম জিয়া অত্যন্ত কঠিন সময়ে পার করেছেন শেখ হাসিনার আচরণের কারণে। আমি আশা করি তিনি দ্রুত সেরে উঠবেন। আমি নিশ্চিত যে ডক্টর ইউনূস শিগগিরই সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে। সেটাই আমরা দেখতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, এবং সেটি নিশ্চিত হলেই আমরা সমর্থন করব। সেমিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নিয়েও আলোচনা হয়। আমরা প্রার্থনা করি বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং বাংলাদেশের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা চালিয়ে যেতে সক্ষম হবেন বলে আশা করছি। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না, এখন সাউথ এশিয়ার নেত্রী। ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, লর্ডস, আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন। আমরাও দোয়া করি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন। সেমিনারে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। লর্ড হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশ ইউকে এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী কারণে এটি জব্দ করা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভেনেজুয়েলার সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ ধরনের আচরণকে অবৈধ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাদের সহায়তায় কোস্টগার্ড বড় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। এমন পদক্ষেপের কারণ জানতে চাইলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। শুধু জানান, দীর্ঘ সময়ের জন্য এই ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। ট্যাঙ্কার জব্দের খবর প্রকাশের দিনই সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে সেখানে বাড়ানো হয়েছে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যা। এটিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।
এদিকে ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন উপস্থিতি নিয়ে ফের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে এক জনসভায় তিনি বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ। দ্রুত এমন আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানান মাদুরো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন মোড়কে ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটনের ব্যঙ্গাত্মমূলক সমালোচনা করেছে তেহরান, বলে বিশ্ব শক্তি হয়েও ইরানি ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এ নিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে। এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি ভয়েরই বহিঃপ্রকাশ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন সমর দপ্তর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল। তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়ে ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দপ্তর নিশ্চিত করেছে যে শাহেদ 136 মডেল অনুকরণ করে LUCAS নামের নতুন ড্রোন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরিহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্চি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখাচ্ছে বড় গর্ব আর সম্মান কিছু হতে পারে না। তিনি আরও দাবি করেন, তেহরানের এই ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। শেখার্চি আরও বলেন, রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি দাবি করেন, ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। তিনি দাবি করেন, এই সক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগেরই বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে। রাশিয়া এটি গেরান 2 নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। কম ব্যয়, কম শব্দ, ছোট রাডার সিগন্যাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এই ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে। থাকছে প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায়, আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দলবদল বর্জন করা 8 ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবি। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে বলে জানিয়েছে টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়া TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত 2টি বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে 2টি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল চালিয়েছে। পরে 4টি চীনা J-16 যুদ্ধ বিমানও যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। মন্ত্রণালয় আরও জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও 2টি Su-30 যুদ্ধবিমান উঠছিল। এ ঘটনায় যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে টোকিও। ইউএসির পশ্চিম উপকূলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়া। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর কোরিয়া ইউএসি এর উত্তরাঞ্চলে একের পর এক রকেট নিক্ষেপ করে। ঘটনার তদন্তে একসঙ্গে কাজ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলছে, যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রেখে পিয়ংইয়ংয়ের সব গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো উস্কানির জবাব দিতে তারা প্রস্তুত। 2 দিনের বিরতির পর বড়দিনের আলোয় আলোকিত অধিকৃত বেথলেহেম শহর। পশ্চিম তীরের এই ঐতিহাসিক শহরে জড়ো হয় হাজারো মানুষ। যীশুখ্রিস্টের জন্মভূমি হিসেবে পরিচিত মেঞ্জার স্কোয়ারে 20 মিটার উঁচু ক্রিসমাস ট্রি জ্বলে উঠতেই উল্লাসে ফেটে পড়ে সবাই।
অধিকৃত পশ্চিম তীরের ছোট ঐতিহাসিক শহর বেথলেহেম। শহরটির সবচেয়ে পরিচিত স্থাপনা নেটিভিটির গির্জা ও মেঞ্জার স্কয়ার। প্রতি বছর খ্রিস্টান সম্প্রদায়ের তীর্থযাত্রীরা এখানে যান শ্রদ্ধা জানাতে। কিন্তু গাজা যুদ্ধের প্রভাবে এবারও শহরে পর্যটন কমেছে, অর্থনীতিও দুর্বল হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সাল থেকে কোনো বড় ধরনের জনসমাগম হয়নি এই শহরটিতে। সেই নিস্তব্ধতা ভেঙে নাজুক যুদ্ধবিরতির মধ্যেই হাজারো ফিলিস্তিনি ভিড় করেন এই মেঞ্জার স্কয়ারে। টানা 2 বছরের বিরতির পর শহরের চারপাশ সাজানো হয়েছে রঙিন গ্রাফিতিতে। রাত 8টায় লাল সোনালী সাজে ঝলমলে 20 মিটার উঁচু ক্রিসমাস ট্রি আলোকিত হতেই আনন্দে মেতে ওঠে সবাই। যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বেথলেহেম বিশ্বজুড়ে কোটি খ্রিস্টানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। শহরের প্রাচীন স্থাপত্য আর সরু ঐতিহাসিক পথ এখনো সেই ধর্মীয় ঐতিহ্য বহন করে। বেথলেহেম থেকে গাজার দূরত্ব মাত্র 60 কিলোমিটার হলেও যুদ্ধের চাপ এখানকার মানুষের জীবনে গভীরভাবে পড়েছে। অনেক পরিবার স্বজন হারিয়েছেন, অনেকেই তাদের খবরও পাচ্ছেন না। শহরের চারপাশে ইসরায়েলি বাহিনীর নির্মিত কংক্রিট দেয়াল এখন রঙিন গ্রাফিতির ক্যানভাসে বদলে গেছে, যেখানে ফুটে উঠছে বেদনা, প্রতিরোধ আর আশা। শিউলি রোজা, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টার ঘোষিত 2 কোটি টাকা ফুটবলারদের মাঝে বিতরণ করা হলেও উপেক্ষা করা হয়েছে জাতীয় দল সহকারী মহসিনকে। বাফুফের দাবি, পুরস্কার প্রদানের এই তালিকায় তৈরি করেছে ক্রীড়া পরিষদ। 2 কোটি টাকা 23 ফুটবলার ও 7 কোচিং স্টাফের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফুটবলে ভারতের বিপক্ষে 22 বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আনন্দে ভেসেছে পুরো দেশ। সেই আনন্দে একাত্মতা প্রকাশ করে তাৎক্ষণিক 2 কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দায়িত্ব থেকে সরে যাওয়ার আগে তার প্রতিশ্রুত অর্থ বাফুফেকে বুঝিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাফুফেকে হস্তান্তর করা চেকগুলোতে নেই জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট মহসিনের নাম। ক্যাম্প চলাকালীন ফুটবলারদের যাবতীয় সহযোগিতা থেকে শুরু করে প্র্যাকটিস সেশনেও দায়িত্ব পালন করেন তিনি। ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার অসুস্থ হলে মাঠে পানি হাতে ছুটে যাওয়া ব্যক্তিটাও তিনি, কিন্তু পুরস্কারের অর্থ দেওয়ার সময় উপেক্ষা করা হয়েছে তাকে। তারা কিভাবে দিবে 2 কোটি টাকা, এটা আসলে তাদের সিদ্ধান্ত। আমরা যা দিয়েছে আমরা আসলে ওইভাবেই আমরা বন্টন করছি। এখানে আমাদের কোনোভাবে আমরা আসলে এইটা আমরা ভাগ করিনি। তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিব। 2 কোটি টাকা সমানভাবে মোট 30 ভাগ করেছে এনএসসি। স্কোয়াডে থাকা 23 ফুটবলারের পাশাপাশি এই অর্থ পেয়েছেন কোচিং স্টাফের 7 সদস্য। এরই মধ্যে বাফুফে ভবন থেকে পুরস্কারের চেক সংগ্রহ করেছেন ফুটবলাররা। হামজা ও সমিত সোম দেশের বাইরে থাকায় সেটা ভিন্ন উপায়ে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করবে ফেডারেশন। আমরা চেকগুলো গ্রহণ করেছি এনএসসি থেকে এবং আমরা হলো চেকগুলো অলরেডি কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে প্লেয়ারদের কাছে। আমরা আসলে টোটাল 30 জনকে ওনারা দিয়েছে, অফিসিয়াল প্লাস প্লেয়ারদের 23 প্লেয়ার। সো আমরা আসলে খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই তাদের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস জাতীয় ক্রীড়া পরিষদকে। তারা আমাদের প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করেছে যেন সামনে আরও ভালো রেজাল্ট করতে পারে। এনএসসির টাকা পেয়ে ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে বাফুফে। দ্রুতই নারী দলের সাফ জয়ের জন্য ঘোষণা করা 1.5 কোটি টাকাও তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। 11-9 আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 20 দলকে নিয়েই সূচি প্রকাশ করবে বিসিবি, জানিয়েছে সিসিডিএম চেয়ারম্যান আদনান দীপন। লিগ বর্জন করা 45 ক্লাবের সংবাদ সম্মেলনে জবাব দিয়েছে বোর্ড। অনুরোধ জানানো হয়েছে ক্রিকেটারদের স্বার্থে লিগে অংশ নেন। ডিপিএলে কোন দল অংশ না নিলে বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। নির্বাচন পরবর্তী একটার পর একটা চ্যালেঞ্জের সামনে নতুন বোর্ড। নারী ইস্যুতে এমনিতেই বেকায়দায় পড়তে হয়েছে আমিনুল ইসলামের বোর্ডকে। তার মাঝে অন্যতম বড় চ্যালেঞ্জ ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া।
বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা দিয়ে লীগ বর্জনের ডাকে অনর ৪৫ ক্লাব। এর মধ্যে ২ বার সংবাদ সম্মেলন করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে বোর্ড, সংবাদ সম্মেলন করে জবাব দিয়েছে বিসিবি। ২-৩টা প্রেস কনফারেন্স দেখেছি, কিছু কথা শুনেছি আমরা দিক থেকে, সবগুলো এখানে বলা আছে যে কথাগুলো শুনছি আমরা, ওই কথাগুলো আসলে খুব মানে সত্য মিথ্যার মিশ্রণ আসলে আমার মনে হয়। এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাও। দেশের ক্রিকেট ইতিহাস অনেকটাই ক্লাব নির্ভর, যে কারণে ক্রিকেটারদের জিম্মি করে ক্লাব কর্তারা ছড়ি ঘোরান বোর্ডের উপর। আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্ত না হওয়ায় সেই অবস্থান থেকে বের হতে পারছে না বিসিবিও। বোর্ডের সহ সভাপতি অবশ্য স্মরণ করলেন দেশের ক্রিকেটে ক্লাবের অবদান, তাই তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। লিগে অংশ নেওয়ার অনুরোধের সঙ্গে দিলেন কঠোর বার্তাও। আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর প্রথম বিভাগ লিগ আয়োজনের ঘোষণা সিসিডিএম এর। আমাদের 11 তারিখ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মাঠের একটু ঝামেলা হয় যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। অফিসিয়ালি তো 20টা দলে ধরে রাখবো। প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিড করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট। দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে। বর্জন করা ক্লাব কর্তাদের সঙ্গে তামিম ইকবাল নির্বাচনী জোট করলেও লিগ বর্জনে নেই তার ক্লাব। ক্রিকেটারদের কথা বিবেচনায় রেখে অংশ নিচ্ছে লিগে, যে কারণে বিশেষ সাধুবাদ পেলেন সাবেক অধিনায়ক। আমরা স্যালুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড, হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের ব্যাপারে 1-1.5 প্যারা আছে এখানে, সে কিরকম কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন ব্যানারে লিগ বর্জনের ডাক দিলেও সংগঠনটি এখনও পায়নি সরকারি কোনো অনুমোদন, যে কারণে তাদের দাবিকে খুব একটা আমলে নিতে নারাজ বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত বিপিএলের রাজশাহী ভেন্যু না থাকায় হতাশ রাজশাহী ওয়ারিয়র্স। তবে পদ্মাপাড়ের ঐতিহ্য আর দর্শকদের কথা মাথায় রেখে থিম সং ও জার্সি তৈরি পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। গত আসর নানা বিতর্কে জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী, এবার সুনাম ফেরাতে চায় ওয়ারিয়র্স। মুশফিক শান্তদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্য তাদের। পুরো মৌসুমের জন্য নওয়াজকে পাওয়া গেলেও আরেক পাকিস্তানি সাহিবজাদাকে কিছু ম্যাচে পাবে না দলটি। যদিও জিমি নিশাম সহ আরও বেশ কিছু বিদেশি তারকাকে দলে ফেরানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে রাজশাহীতে বিপিএল হবে, অল্প সময়ের কারণে, প্রস্তুতির কারণে সেটা তারা করতে পারেন নাই। কথা ছিল রাজশাহীকে নিয়ে 4 ভেন্যুতে হবে এবারের বিপিএল। সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হয়েছিল বাজেট, কিন্তু ফ্লাডলাইট ড্রেনেজ সিস্টেমের বেহাল দশায় শেষ পর্যন্ত হলো না। রাজশাহীর ক্রিকেট প্রেমীদের ঘরের মাঠে বসে বিপিএল উপভোগের আশা পূরণ হচ্ছে না এবার। যদিও হতাশ রাজশাহীবাসীকে উজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বিপিএলে ওই জেলার প্রতিনিধিত্বকারী রাজশাহী ওয়ারিয়র্স। 11 ডিসেম্বর থিম সঙের শুটিংয়ের জন্য বদ্দাপাড়ের শহরে দল নিয়ে যাওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটির। গতবার পারিশ্রমিক সহ নানা ইস্যুতে ব্যাপক সমালোচিত হয়েছিল দুর্বার রাজশাহী। এবার সে দুর্নাম ঘোচাতে চায় ওয়ারিয়র্স। একটা বড় থিম সং আমরা করতে চাই, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের ফার্স্ট যে মোটো সেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের বিতর্কের মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ক্রিকেট আমরা এবারে বিপিএলে দেখব, এবং এই ক্ষেত্রে আমরা রাজশাহী ওয়ারিয়র্স মানে কোনোভাবেই কোথাও কোনো কম্প্রোমাইজ করব না। এটি হচ্ছে আমাদের দৃঢ় সিদ্ধান্ত। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তানজিম সাকিবদের নিয়ে বেশ তারকাবহুল দল ওয়ারিয়র্স। আরও আছেন আকবর, ইয়াসির, জিসান, মুরাদ, রিপনরা, সঙ্গে সাড়া ফেলা রুবেল, সাকলাইনরা। মুশফিকুর রহিমকে পাওয়া সত্যি রাজশাহী ওয়ারিয়র্সের জন্য বা আমরা নিজেরা খুবই গর্বিত। আমরা যাদেরকে সিলেক্ট করেছি, শান্ত থেকে শুরু করে প্রত্যেকেই
তাদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় আমরা খুবই আশাবাদী। অভিজ্ঞ এবং তরুণ দুটো একটা দারুণ সমন্বয় আমাদের টিমের মধ্যে আছে এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা একটা ভালো মাইলেজ পাবো। বিদেশিদের মধ্যে মূল আকর্ষণ পাকিস্তানিরা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজদের পুরো সময়ের জন্য পিসিবি এনওসি দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত ফুল সিজনের জন্যই সবাই পেয়েছে এনওসি। শুধু একজন প্লেয়ারকে নিয়ে আমাদের একটু আছে, পাকিস্তান টিমের সাহিবজাদা ফারহান। আপনি জানেন যে সে ন্যাশনাল টিমে খুব ভালো করেছে। তো যদি আমরা সে সময় তাকে না পাই, এটার ব্যাকআপ প্ল্যান আমাদের রেডি করা আছে। এর বাইরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও সাউথ আফ্রিকার একাধিক ক্রিকেটারের সঙ্গে চলছে কথা। হান্নান সরকারের অধীনে শিরোপায় চোখ রাজশাহী ওয়ারিয়র্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তকমা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশের অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলকে সর্বোচ্চ প্রস্তুত করেছে নাভিদ নেওয়াজের টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল উঠবে ইয়ং টাইগাররা, এমনটাই বিশ্বাস বোলিং কোচ ডলার মাহমুদের। 2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে, তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে টিমটা বাদে। তো দুটো টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়াররা এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞ তামিম জাওয়াদদের সঙ্গে নতুন আলামিন শারিয়ারদের নিয়ে দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এই এশিয়া কাপ সামনে রেখে লম্বা সময় ক্যাম্প করেছে যুবারা। হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। ওভারঅল টিম যদি বিচার করা হয়, আমাদের বেশ কিছু অলরাউন্ডার আছে। সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের দুইটা দিকে বোলিং ও ব্যাটিং এ ফ্লেক্সিবিলিটি আছে। আমি বলবো যে আমাদের দুইটা সাইডে মাশাআল্লাহ খুব ভালো। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হল দেশের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। বাফুফে ভবনে দুই পক্ষের মাঝে 10 বছরের জন্য চুক্তি হয়, যা এ যাবৎকালে বাফুফের পাওয়া সবচেয়ে লম্বা সময়ের স্পন্সর। বাফুফে বিএসআরএম এর চুক্তি 10 বছরে হলো তা দুভাগে বিভক্ত। 5 বছর পর এটি পর্যালোচনা হবে। প্রথম 5 বছর তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বাফুফেকে প্রদান করবে। তবে ঠিক কোন বিষয়গুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বিএসআরএম তা নিশ্চিত করেনি বাফুফে। তাদের কাছে আগামী বছরের কার্যতালিকা দিয়েছে ফেডারেশন, সেখান থেকে পছন্দের ইভেন্টগুলো বেছে নেবে বিএসআরএম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং সহ সভাপতি ফাহাদ করিম। ফিক্সড ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন তারা দিবে, দ্যাট উইল বি দ্য সেম ফর দ্য ফার্স্ট 5 years। তারপরে 5 বছর ওটাকে আবার একটা মিউচুয়ালি এগ্রিড ইনক্রিজ আমরা এগ্রি করেছি, ওই অ্যামাউন্টও লক হয়েছে। সো পরের 5 বছর ওই অ্যামাউন্ট হবে, সো ইটস নট ফিক্সড। এটা কোনো স্পেসিফিক এরিয়ার জন্য না অ্যাকচুয়ালি, এবং শুধুমাত্র মেন্স কিংবা ওমেন্সটাও না। দে উইল বি ওয়ার্কিং অন বোথ দ্য এন্ড। বিভিন্ন এরিয়াতে তারা কাজ করবে। ইটস অ্যান অফিসিয়াল ডেভেলপমেন্ট পার্টনার। তো আমাদের সাথে এক্সপোজারে অন্যান্য স্পন্সরদের সাথে কোনো ইস্যু নাই, বাট ওনারা যেসব প্রোগ্রামে থাকবে অফকোর্স এটা আমরা সবসময় করি, কম্পিটিশন থেকে আর কাউকে দিই না। মানে আমরা অন্য স্টিল ব্র্যান্ড এখন অ্যালাউ করবো না, বাট আমাদের এক্সিস্টিং যে অন্যান্য পার্টনার আছে বা নন স্টিল এনি ব্র্যান্ড পার্টনারশিপ, ওদের কোনো ইস্যু নাই। আবার ওনাদের কন্ট্রিবিউশনটা যেখানে আমরা ইউজ করবো ওখানে এক্সক্লুসিভ বলে কিছু নাই। খুলনা মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ নেই। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে বিভাগীয় মহিলা
ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রশিক্ষণ ও খেলাধুলা করেন নারীরা। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতারও আয়োজন হয় মাঠটিতে। তবে মেলার জন্য এই মাঠ 1 মাসের জন্য ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক থেকে শুরু করে খেলোয়াড়, অভিভাবক সহ স্থানীয়রা। চলছে খেলা, জমে উঠেছে লড়াই, চারিদিকে উচ্ছ্বাস। নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠের এমন চিত্র মোটামুটি নিয়মিত। ফুটবল টুর্নামেন্ট, শিশুদের অ্যাথলেটিক্স ক্যাম্প, নারীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন হয় এ মাঠেই। তবে আগামী 16 ডিসেম্বর থেকে মাসব্যাপী মেলার জন্য মাঠটি ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে মাঠে খেলাধুলা সহ সব ধরনের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রীড়া সংগঠকরা জানান, মাঠটিতে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা সহ প্রশিক্ষণ ও খেলাধুলা করেন এই অঞ্চলের নারীরা। মহানগরীতে নারীদের খেলাধুলার জন্য পৃথক কোনো মাঠ না থাকায় এটাই তাদের ক্রীড়া প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। এ মাঠে মেলা বসলে একদিকে যেমন শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তেমনি দীর্ঘ সময়ের জন্য অনুপযোগী হয়ে পড়বে মাঠ। খুলনা জেলার একটাই মাঠ আছে, আর মহিলাদের ক্রীড়া কমপ্লেক্সে ছাড়া আর এখানে যারা আমরা প্লেয়ার আছি তারা তো এই মাঠে প্র্যাকটিস করি। আর যদি এই মাঠে যদি মেলাটা হয় তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। মেলাটা অন্য জায়গায়, অন্য কোথাও নেওয়ার জন্য, যে জায়গা সচরাচর খেলাধুলা হয় না সেই মাঠেই মেলাটা করা উচিত। বাচ্চাদের মাঠ নেই বললেই চলে। এখন এই একটা মাঠ আছে, এই মাঠটাও যদি মেলার কাজে ব্যবহার করা হয় তা হলো বাচ্চারা খেলবে কোথায়? 2 মাসের জন্য ভাড়া দিলে কিন্তু 2 মাসেই কার্যক্রম শেষ হবে না। এই মাঠটা যদি আবার সত্যিকারে খেলার উপর যে অবস্থা আছে সেই অবস্থায় ফিরিয়ে আনতে আরও 20 বছর লাগবে। কারণ মেলার জন্য জানেন যে বাঁশ পুঁততে পুরা এলাকায় বাঁশ পুঁতবে, কাগজপত্র থেকে ফেলে দেওয়া যায়, কিন্তু স্ক্রুগুলো এবং কাজগুলো আমরা কীভাবে এগুলো সংরক্ষণ করব। অর্থাৎ ওখানে আরও কয়েক ফিট মাটি দিয়ে মাঠ পুরো আবার তৈরি করতে হবে, আর সেই সুযোগ আমরা কোথাও পাবো না। এদিকে মাঠে মেলা আয়োজনের পক্ষে নয় ক্রীড়া অফিসও, আর কেন্দ্র থেকে অনুমতি দেয় স্থানীয়ভাবে কিছু করার নেই বলে জানিয়েছে ক্রীড়া পরিষদের বিভাগীয় কার্যালয়। তো হঠাৎ করে শুনলাম যে এটা ভাড়া দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই ভাড়া দিলে তো আসলে এই কোমলমতি শিশুরা যারা এখানে খেলতে আসে, খেলাধুলো করে, যেখানে একটা সুইমিং পুল আছে, সাঁতার কাটতে আছে, সেইগুলো থেকে খুলনার মানুষ বঞ্চিত হবে। যেটা মেলার অনুমোদন দেওয়া হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের উপরে তারা একটা এক্সিবিশন করবে। বাংলাদেশ উইভার্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করেছে, এটা তো প্রধান কার্যালয় থেকে অনুমোদন দিয়েছে। এটা আমি নতুন করে ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলার জন্য মাঠ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন। ফলে 20 ডিসেম্বর থেকে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট ও আন্তবিভাগীয় টুর্নামেন্টের পরিকল্পনা থাকলেও বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে আয়োজকদের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ। নতুন দেশ করতে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। আইসিইউতে চিকিৎসা চলছে বেগম জিয়ার। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। যে কোনো প্রয়োজনে নেওয়াও হতে পারে বিদেশে। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। 125 প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং 9 আর্থিক প্রতিষ্ঠান। টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার 2 বছরের শিশু সাজ্জাদ। প্রাণপণ চেষ্টা ফায়ার সার্ভিসের। সন্তানের অপেক্ষায় বাবা মা, শোকে স্তব্ধ গোটা এলাকা। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন মিসবাহুল আলী। ধন্যবাদ কাজল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।